যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ 13 জুন। দেশের রাজনৈতিক সংকট সমাধানে নতুন দিগন্ত সূচনার আশা মির্জা ফখরুলের। নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে নিবন্ধনের আবেদন করবে এনসিপি, জানালেন আক্তার হোসেন। ইশতেহারে গুরুত্ব পাবে ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে নেই তিল ধারণের ঠাঁই। মাত্রাতিরিক্ত ভিড়ে বিপর্যস্ত দর্শনীয় স্থান, এলাকা ভেদে পর্যটক সংখ্যা নির্দিষ্ট করার উদ্যোগ। সাভার চামড়া শিল্প নগরীতে নতুন সিইটিপি নির্মাণ করবে সরকার। কাটবে রফতানি বাধা, বাঁচবে ধলেশ্বরী। আগের বর্জ্য শোধনাগার তৈরিতে অনিয়মকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং এশিয়ান কাপ বাছে সন্ধ্যায় বাংলাদেশ সিঙ্গাপুর মহারণ। প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই জয়চান কাবরেরা। প্রতিকূল কন্ডিশনে জামালদের হারানোর হুঙ্কার লায়ন্স কোচের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 4 দিনের সরকারি সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা। লন্ডনে 13 জুন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে সন্ধ্যা 7:30টায় এমিরেটসের একটি ফ্লাইটে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান প্রধান উপদেষ্টা। এই সফরে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। এছাড়াও ব্রিটেনের রাজা ও সংশ্লিষ্টদের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া 13 জুন লন্ডনের ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্বাচন কমিশনের বেঁধে দেয়া শর্ত পূরণ করে এই রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করবে এনসিপি। রংপুরে সময় সংবাদকে কথা জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিয়েই ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের সময়সীমা। তাই তো তৃণমূলে নিজেদের দল গোছাতে দম ফেলার ফুসরত নেই জাতীয় নাগরিক পার্টির। রংপুরে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই রাজনৈতিকভাবে যাত্রা শুরু করেছে তার দল এনসিপি। দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সব শর্ত ইতোমধ্যে পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি। যে সংখ্যক উপজেলা এবং জেলায় কমিটি হলে পরে নিবন্ধনের জন্য আবেদন করা যায়, আমরা ইতিমধ্যে সেটা সম্পূর্ণ করতে পেরেছি। আমরা আশাবাদী যে অল্প সময়ের মধ্যে আমরা নিবন্ধনের জন্য আমাদের ডকুমেন্টসগুলো আমরা সাবমিট করতে পারবো এবং একই সময়ে সারা দেশে আমাদের সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে। মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বাস্তবায়নের লক্ষ্যে জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিয়েই ইশতেহার ঘোষণা করবে এনসিপি, জানান আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির গঠনতন্ত্রের বিষয়ে আমরা একটা টিম করেছি। আমরা এক সাধারণ সভায় গঠনতন্ত্রের বিষয়ে কথা বলেছি, যেখানে অনেকগুলো বিষয়ে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করব। একই সাথে দীর্ঘমেয়াদী যে লক্ষ্য, সেই লক্ষ্যকে মাথায় রেখে আমরা আমাদের ঘোষণাপত্র, আমাদের গঠনতন্ত্র এবং ইশতেহারের যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা ঢেলে সাজাবো। গত মাস থেকে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে অলিগলি, পাড়া মহল্লায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করছে জাতীয় নাগরিক পার্টি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে 13 জুন লন্ডন সময় সকাল 9টায়। দেশের রাজনৈতিক সংকট সমাধানে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দলের যে কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার দিয়েছে বলেও জানান মির্জা ফখরুল। স্ট্যান্ডিং কমিটি মিটিংও হয়েছে, এটা আপনাদের জানানো দরকার যে চেয়ারম্যান সাহেব নিজে অসুস্থ থাকে, কিছু অসুস্থ থাকার পরে উনি নিজে মিটিং করেছেন। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্যে। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। তো
এটা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে এটা একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিককালে বর্তমান যে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস তিনি দেখা করবেন। জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে গাছা থানা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় বরখাস্ত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে তদন্ত করে পুনরায় বিবেচনা করা হবে বলেও জানান উপদেষ্টা। 10 জন 15 জনের নাম দিয়েছেন, 200-250 বেনামি লোক দিয়েছেন, এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের যে কতগুলি অনেক এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনার আসামি করে দিচ্ছে। মামলা বাণিজ্যে যদি কেউ ইসের সাথে দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। এটার জন্য একটা ইনভেস্টিগেশন কমিটি হয়েছে তারা হয়তো রিপোর্টও দিয়ে দিবে, হয়তো চিফ অ্যাডভাইজারের কাছে 3 জন উপদেষ্টারে মিলে। ওখানে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাদের পানিশমেন্ট হবে, আর যদি তারা নির্দোষ তারা ছাড়া পেয়ে যাবে। ঈদের ছুটিতে বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রে ঢল নেমেছে মানুষের। বিস্তারিত জানাতে শ্যামলী শিশু মেলায় আছেন সহকর্মী উম্মেহানি, জাতীয় চিড়িয়াখানায় ধ্রুব ব্যানার্জি, কক্সবাজার সৈকতে সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং সিলেটের সাদা পাথরে অপু বণিক। সরাসরি শুরুতেই যাচ্ছি হানির কাছে। হানি, ঈদের লম্বা ছুটি তার সাথে কিন্তু কর্মব্যস্ত জীবনেও আসলে মিলেছে একটা দীর্ঘ অবসর এবং সব কিছু মিলে কিন্তু জমে উঠেছে ঈদ আনন্দ এবং তারই অংশ হিসেবে কিন্তু ঈদ বিনোদন কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে জমজমাট হয়ে উঠছে। এবং এখন আমি আছি রাজধানীর শ্যামলী শিশু মেলায় এবং এখানে কিন্তু সকাল থেকেই বাচ্চাদের পদচারণায় কিন্তু মুখর হয়ে উঠেছে এবং এখানে কিন্তু বাচ্চারা তাদের অভিভাবকদের সাথে আসছে, ঘুরে ফিরে দেখছে এবং এখানকার যে মূল আকর্ষণ বিভিন্ন রাইডগুলো, এখানে বেশ কিছু রাইড রয়েছে যেগুলোতে আসলে বাচ্চাদের পাশাপাশি বড়রাও উঠতে পারে, সেগুলোতেও কিন্তু আসলে বাচ্চাদের পাশাপাশি অভিভাবকরাও কিন্তু উপভোগ করছে। এবং আবার কেউ কিন্তু এখানে এই যে সুন্দর মুহূর্ত বাচ্চাদের সাথে সময় কাটানো বা বাচ্চাদেরকে নিয়ে যে এই যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তার বিনোদন কেন্দ্রগুলোতে এসেছে সব মিলে এবং সেই আনন্দঘন মুহূর্ত কিন্তু সেটি আসলে ক্যামেরা বন্দি করতেও কিন্তু ছাড়ছে না। এবং সব মিলিয়ে ঈদের চতুর্থ দিনে কিন্তু আসলে বাচ্চাদের পদচারণে মুখর হয়ে উঠেছে এই বিনোদন কেন্দ্র। এবং একটু বলি যে আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে শহরের যে কর্মব্যস্ততা সেটির কারণে কিন্তু খুব কম সুযোগ হয় আসলে বাচ্চাদেরকে নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে একান্তে কিছু সময় কাটানোর। এবং এই যে ঈদের দীর্ঘ ছুটি সেটি আসলে তারা আসলে কাজে লাগাচ্ছেন এবং অভিভাবকরা কিন্তু এও বলছেন যে তারা আসলে বাচ্চাদেরকে আনন্দ দিতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন এবং বাচ্চাদের যে আনন্দ তারা দেখছেন এবং এই বিনোদন কেন্দ্রগুলোতে বাচ্চারা যেভাবে উপভোগ করছে সেটি কিন্তু আসলে যে অভিভাবকদের তৃপ্তি দিচ্ছে সেটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে নানা বয়সী আসলে বাচ্চারা বাবা মায়ের হাত ধরে এখানে আসছেন এবং যত সময় গড়িয়েছে এখন দুপুরবেলা তত কিন্তু আসলে বাচ্চাদের কিন্তু এবং অভিভাবকদের সহ বাচ্চাদের আসার কিন্তু অনেক ভিড় তেমন বাড়ছে এবং সময় গড়ানোর সাথে সাথে কিন্তু এই ভিড় আরও বাড়বে বলে আমরা মনে করছি। এবং এখানে কিন্তু বিভিন্ন রাইডে চড়তে কিন্তু লাইন ধরে দাঁড়াতে হচ্ছে এবং সেটিও কিন্তু সবাই উপভোগ করছে। এই ছিল আমার কাছে শিশু মেলা থেকে সর্বশেষ। এবং চট্টগ্রামে রয়েছে আমাদের আরেকজন সহকর্মী, তিনি ঈদ আনন্দ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন।
কক্সবাজার সমুদ্র সৈকত মানে মানুষের ভিড়, ঈদের টানা ছুটি, যেহেতু 10 দিনের একটি লম্বা ছুটি রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখছি ঈদের দিন থেকে এখন পর্যন্ত প্রতিদিনই পর্যটকের আগমন বাড়ছে। আজকে ঈদের 4র্থ দিন, আজকে যেটি বলা হচ্ছে ট্যুরিস্ট পুলিশ এবং পর্যটক ব্যবসায়ীরা যেটি বলছে, এরই মধ্যে কক্সবাজারে 1.5 থেকে 2 লাখ পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে রয়েছে। এবং সমুদ্র সৈকতে আমরা যেটি লক্ষ্য করছি, যেহেতু বিপুল সংখ্যক মানুষ, এই মানুষগুলো একদিকে সকাল থেকে আসলে মেঘাচ্ছন্ন ছিল আকাশ, এরপর এক পশলা বৃষ্টি হয়েছে, প্রায় 15-20 মিনিটের বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পর আবার রোদ, সবকিছু মিলিয়ে আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে সেটি বলছে পর্যটকরা। আমরা লক্ষ্য করছি এখন জোয়ারের পর ভাটা শুরু হয়েছে, এই ভাটার মধ্যে কিন্তু যে সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে অনেকে সমুদ্র স্নান করছে, আবার অনেকে টিউবে গা ভাসাচ্ছে, আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি যে জেট স্কি রয়েছে, সে জেট স্কি যুগে কিন্তু চড়ছে এবং ছবি তুলছে। এভাবে কিন্তু ঈদের যে প্রতিটি মুহূর্ত পর্যটকরা পার করছেন, শুধু এখানে তরুণ তরুণী কিংবা যুবক যুবতী সব বয়সের মানুষই কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন এবং সমুদ্র সৈকতে এসে তাদের যে ঈদ আনন্দ সেটি উপভোগ করছেন। আমরা অনেক পর্যটকের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, যেহেতু লম্বা ছুটি পেয়েছেন, সেই লম্বা ছুটিতে তারা কক্সবাজার ছুটে এসেছেন এখানে সমুদ্র সৈকতের পাশাপাশি তারা যে অন্যান্য যে স্পটগুলো রয়েছে যেমন মেরিন ড্রাইভ, ইনানি হিমছড়ি, এগুলোও ঘুরছেন। আর পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলের পাশাপাশি তারা যেটি বলছেন, যেহেতু এখানে ঘোড়া রয়েছে, ঘোড়ার পাশাপাশি বিচ বাইক, জেট স্কি কিংবা কিটকোটে বসে যে সমুদ্র উপভোগ সেটি করছেন। তবে আমরা যেটি লক্ষ্য করছি, যেহেতু বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট পর্যন্ত, যেখানে 3 কিলোমিটার সমুদ্র সৈকতে সবসময় মানুষের ভিড় থাকে, সেই ভিড় এখনও আছে। সেই ক্ষেত্রে যারা সমুদ্র স্নান করছে, সেই সমুদ্র স্নানে যারা রয়েছেন সমুদ্র সৈকতে যারা সমুদ্র স্নান করছেন, তাদের নিরাপত্তায় কিন্তু লাইফগার্ড কর্মীরা সর্বোচ্চ সতর্ক রয়েছে। তারা সার্বক্ষণিক 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে তারা নিরাপত্তার মধ্য দিয়ে সমুদ্র স্নান করছে বলে লাইফগার্ড কর্মীরা জানিয়েছে। তো এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে আমাদের প্রতিনিধি যিনি রয়েছেন বণিকের কাছে। মাথার উপর তুলোর মতো মেঘ এবং উজাল থেকে বয়ে আসা যে পানি, এই স্বচ্ছ পানিতেই কিন্তু আজকে পর্যটকরা তাদের যে ভ্রমণের যে পিপাসু রয়েছে, সেই পিপাসা কিন্তু তারা মেটাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে সিলেটের ঐতিহ্যবাহী যে সাদা পাথরটি রয়েছে, সেই সাদা পাথরে কিন্তু আমরা উপস্থিত হয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং উজান থেকে বয়ে আসা যে পাহাড়ি ঢল এবং সেই সতেজ এবং ঠান্ডা যে পানি রয়েছে, সেই পানির মধ্যেই কিন্তু তারা মিতালি করছেন। এবং আরেকটা বিষয় বলতে চাই, ধলাই নদীর যে উৎস মুক্তি রয়েছে, সেই জায়গাটাতে কিন্তু আজকে আমরা এখানে এসেছি এবং 7টি পাহাড়ের সংযোগস্থলের যে মেঘালয়ের যে সৌন্দর্যগুলো উপভোগ করছেন এখানকার পর্যটকরা। এবং আমরা এখানকার যারা স্থানীয় যারা গাইড রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি আমাদেরকে বলেছে, সকাল থেকে এখন অবধি পর্যন্ত প্রায় 300টির উপরে নৌকা কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখাতে পেরেছি। এবং এই ছিল এখানকার আজকের 4র্থ দিনের মতো সাদা পাথর থেকে বিনোদনের একদম সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি ঢাকায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি। জাতীয় শরণার্থীদের ঢল নেমেছে, লক্ষ্য করছি বেলা ঠিক সকাল দর্শনার্থীরা। এবং এখন কিন্তু চিড়িয়াখানার যে প্রবেশটি আমরা দেখতে পাচ্ছি, এখানে শুধু মানুষ আর মানুষ, সবাই চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখির সঙ্গে সময় কাটাতে এবং নিজের যে ছোট্ট বাচ্চাটি রয়েছেন, পরিবারের সবচেয়ে কনিষ্ঠ যে সদস্যটি রয়েছে, তাকে নিয়েই মূলত চিড়িয়াখানায় আসছেন। এবং সবার মাঝে যে আনন্দ উৎফুল্লতা, সেটা আসলে চোখে পড়ার মতো। সবাই তাদের পরিবার পরিজন নিয়ে, যেহেতু ঈদের ছুটি একদমই শেষের দিকে, ঠিক এই যে শেষের সময়টা আরও বেশি স্মরণীয় করে রাখতেই তারা পরিবারের যে সবচেয়ে ছোট সদস্য তাদেরকে নিয়েই এসেছেন। পাশাপাশি আমি একটু জানিয়ে রাখতে চাই যে এখানে সুপেয় পানির আজকে কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং সুপেয় পানি নিয়ে যাতে দর্শনার্থীদের কোনো সমস্যা না হয়, সে কারণে কর্তৃপক্ষের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমাদেরকে এখানকার
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন। এই ছিল জাতীয় চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ। ঈদকে ঘিরে জমে উঠেছে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ধলেশ্বরী নদীকে বাঁচিয়ে চামড়ার বিশ্ববাজার ধরতে সাভারের শিল্পনগরীতে নতুন আরেকটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ করবে সরকার। শিল্প মন্ত্রণালয় জানিয়েছে নতুন সিইটিপি নির্মাণের কাজ পেতে পারে ইতালি। এছাড়া বর্তমানে চালু থাকা বর্জ্য শোধনাগার পুরোপুরি সচল হচ্ছে আগামী অর্থ বছরে। সিইটিপি নির্মাণে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা। শুভ খানের রিপোর্ট। লবণ দিয়ে থরে থরে রাখা হয়েছে কোরবানির পশুর চামড়া। এরপর বিশাল ড্রামে রাসায়নিকে ভিজে তৈরি হবে ওয়েট ব্লো, যা শুকানোর পর রপ্তানির জন্য উপযুক্ত হয় প্রতি পিস চামড়া। সংরক্ষণ থেকে চামড়া বাজারজাত উপযোগী করতে শিল্পনগরীতে প্রতিদিন তৈরি হচ্ছে 20,000 কিউবিক মিটার তরল বর্জ্য। কঠিন বর্জ্য উৎপন্ন হয় গড়ে 120 টন, যা কোরবানিতে বেড়ে দ্বিগুণ হয়। শিল্পনগরীর বর্জ্য শোধনে প্রয়োজন 3,500 MCU সক্ষমতার শোধনাগার, অথচ চীনা প্রতিষ্ঠান নির্মিত সিইটিপির সক্ষমতা সর্বোচ্চ 1800 MCU। ফলে অপরিশোধিত বর্জ্যের বড় অংশই পড়ছে ধলেশ্বরী নদীতে। মিলছে না চামড়া রপ্তানির ক্ষেত্রে LWGর সনদ, দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরাও। বিশাল এই সমস্যাটাকে সমাধান করে দেয় তাহলে ট্যানারিগুলো স্মুথলি চলবে, চামড়াও কিনতে পারবে এবং বেশি হবে। শিল্প মন্ত্রণালয় বলছে চামড়া শিল্পনগরীর ত্রুটি দুর্বলতা খুঁজে বের করতে জরিপ করছে ইউরোপীয় ইউনিয়ন। ওই প্রতিবেদনের উপর ভিত্তি করে নতুন আরেকটি বর্জ্য শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পুরোপুরি নতুন প্ল্যান্ট তৈরি করার একটা সময় আসছে। নতুন সরকারও চাচ্ছেন, ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্টাডি করছে এবং তারা ফ্রি অফ কস্টে এটা আমাদের করে দিচ্ছে। ইটালি যারা এটা আসলে পাইওনিয়ার সারা বিশ্বে, তাদের দিয়ে আমরা একটা সিইটিপি করতে পারি কিনা। আগামী অর্থ বছরে পুরোপুরি সচল হবে বিদ্যমান সিইটিপি, পার পাবে না অনিয়মে জড়িতরা, বলছেন শিল্প উপদেষ্টা। বিগত সময়ে যারা এগুলির জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, দুদকের কার্যক্রম চালু আছে। সিইটিপি নির্মাণে অনিয়ম করায় চীনা প্রতিষ্ঠানের সিকিউরিটি মানি আটকে রেখেছে সরকার। অর্থ ফেরত পেতে প্রতিষ্ঠানটি তদবির করছে বলেও জানান শিল্প সচিব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। বাস, লঞ্চ ও ট্রেনে রয়েছে যাত্রীর চাপ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড় দেখা যায়। আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করে স্বস্তিতে রাজধানীতে ফেরার কথা জানান তারা। এদিকে ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে নোঙর করে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনা থেকে আসা লঞ্চ। কেউ আবার পর্যটন কেন্দ্র ও স্বজনদের কাছে যেতে ছাড়ছেন রাজধানী। করোনার নতুন ধরনের উদ্বেগ বাড়ায় বেনাপোল বন্দরে জারি করা হয়েছে সতর্কতা। তবে প্রয়োজনীয় যন্ত্র অকেজো থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। সকাল থেকে ইমিগ্রেশন চেকপোস্টে কেবল হ্যান্ড থার্মাল দিয়ে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন স্বাস্থ্যকর্মীরা। তবে পণ্য বহনকারী ভারতীয় ট্রাক চালকদের এই কর্মসূচির আওতায় আনা হয়নি। জাতীয় স্টেডিয়ামে আজ বিগ ম্যাচ। ফিফার র্যাঙ্কিংয়ে 22 ধাপ ওপরে থাকা সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। হামজা চৌধুরী, ফাহমেদুল ইসলাম, সমিত সোমদের আগমনে দেশের ফুটবল নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে। ফিফা র্যাঙ্কিংয়ে 161তে থাকা সিঙ্গাপুরের বিপক্ষেও জয় নিয়ে আত্মবিশ্বাসী 183 নম্বরে থাকা বাংলাদেশ দল। এই ম্যাচে জয় দিয়ে এশিয়ান কাপে কোয়ালিফাই করার পথে এগিয়ে যেতে মরিয়া জামাতরা। অন্যদিকে স্বাগতিক সমর্থন আর হামজা সমিতদের নতুন বাংলাদেশের বিপক্ষে ছাড় দিতে নারাজ সফররতরা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।